এবার দেখাই যে কাঞ্চনজঙ্ঘা কোথায়। এটা হচ্ছে পঞ্চগড় জেলা, আর পঞ্চগড় জেলার উত্তরে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত, আর এই কাঞ্চনজঙ্ঘা পর্বতের ঠিক দক্ষিণে রয়েছে এই বাংলাদেশের পঞ্চগড় জেলা। ওকে, এবার পঞ্চগড় জেলা কোথায়? পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী অঞ্চল, যেটা আমি আপনাদের দেখালাম একটু পূর্বে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি পার্শ্ববর্তী, সমতল ভূমি হিমালয়ের কাছাকাছি, যেটা আমি দেখালাম। শীতকালে আকাশ পরিষ্কার। তারপর কাঞ্চনজঙ্ঘা কি? কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের একটি বিশাল বরফে ঢাকা পাহাড়। এটি ভারতের সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পাহাড়, উচ্চতা প্রায় ৮৫৮৬ মিটার। শীতকালে অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যমান। ওকে, তারপর পঞ্চগড় থেকে কেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? পঞ্চগড় হিমালয়ের সরাসরি দক্ষিণে অবস্থিত, যেটা আমি দেখিয়েছি। মাঝখানে বড় কোনো পাহাড় বা বাধা নেই। শীতকালে কুয়াশা কম ও আকাশ পরিষ্কার। কাঞ্চনজঙ্ঘা এত উঁচু যে দূর থেকেও দেখা যায়। তারপর শুধু পঞ্চগড় থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? শুধু পঞ্চগড় নয়, অন্যান্য জায়গা থেকেও দেখা যায় না। পঞ্চগড় শুধু প্রশ্ন হচ্ছে শুধু পঞ্চগড় থেকেই কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? না, কাঞ্চনজঙ্ঘা শুধু পঞ্চগড় থেকে নয়, ভারতের সিকিম, দার্জিলিং ও নেপালের অনেক জায়গা থেকেও দেখা যায়। তবে বাংলাদেশের সবচেয়ে ভালোভাবে দেখা যায় পঞ্চগড় থেকে, যেটা আমি বলছিলাম যে আমি যেখানে থাকি, যেই গ্রামে থাকি, সেখান থেকে রাস্তা থেকে দেখা যায়, কিন্তু পঞ্চগড় থেকে ভালোভাবে দেখা যায়। দেশের অন্য জায়গায় গাছ, ভবন বা মেঘ বাধা হয়ে দাঁড়ায়, তো সে কারণে অন্যান্য জায়গা থেকে দেখা যায় না। আর ভুল ধারণা ভাঙ্গা, এটা আমি লিখেছি কারণ অনেকে রয়েছে যারা মানে পঞ্চগড়ে অনেকে দেখবেন যারা ভাব মারে যে দেখো আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তোমাদের ওখান থেকে দেখা যায়। সবাই বলে না, তো একজন হলেও তো বলে, তো সেই একজনের জন্য এটা অনেকেই ভাবে শুধু পঞ্চগড় থেকেই দেখা যায়। এটা এক ধরনের ভুল ধারণা। প্রকৃত কারণ ভৌগোলিক অবস্থান, উচ্চতা ও আবহাওয়া। এটি অলৌকিক কিছু নয়, বরং প্রকৃতির নিয়ম। পরিষ্কার আকাশ আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতাই মূল বিষয়। ওকে, তো আমি বলেছিলাম যে আমি 2 নিয়মে বুঝাবো। প্রথমে সহজ নিয়মে, যেটা সকলে বুঝবে, এবং পরবর্তীতে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব এবং ভূগোলবিদদের মতো বোঝাবো। তো এবার চলুন দ্বিতীয় নিয়মে বোঝাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পৃথিবী রয়েছে, পৃথিবীর মানচিত্র এবং ল্যাটিটিউডিয়াল পজিশন, যা বাংলায় বলা হয় অক্ষাংশীয় অবস্থান। তো এটা কি? ল্যাটিটিউডিয়াল পজিশন হচ্ছে পৃথিবীর উত্তর দক্ষিণের অবস্থান। যেমন মনে করেন একটা ছবি দেখাই। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাদা রেখা, সাদা লম্বা রেখা, এই সাদা লম্বা রেখার এটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। তো এর কত ডিগ্রি উত্তরে, কত ডিগ্রি দক্ষিণে, এটাকে বলা হয় ল্যাটিটিউডিয়াল পজিশন বা অক্ষাংশীয় অবস্থান, বাংলা বলা হয়। এবার আপনাকে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে বর্ডার অ্যাডজেসেন্ট। এর মানে হচ্ছে সীমানার একেবারে কাছাকাছি। যেমন মনে করেন পঞ্চগড় ভারতের সীমান্তেও ঘেঁষা, তাই এখান থেকে হিমালয়ের কিছু অংশ দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো হচ্ছে বর্ডার, বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডার, আর পঞ্চগড় এখানে যেমনটি দেখতে পাচ্ছেন। তো এরা হচ্ছে বর্ডার অ্যাডজেসেন্ট। এবার জানা যাক যে ট্রানজিশন জোন কি। ট্রানজিশন জোন হচ্ছে সমতল আর পাহাড়ি এলাকার মাঝামাঝি জায়গা। যেমন মনে করেন পঞ্চগড় সমতল ও পাহাড়ি অঞ্চল মিলিয়ে একটি পরিবর্তনশীল এলাকা।
এখানে আমি চিহ্নিত করেছি গ্রাউন্ড মানে ভূমি, হিল মানে পাহাড়, আর এটা হচ্ছে ট্রানজিশন জোন। আপনি যদি বাংলাদেশের দক্ষিণে থাকেন তবে সেখানকার মাটি নিচু নিচু, এবং যদি উত্তরে যান তখন সেখানকার মাটি উঁচু। ওকে, তো এরকম এখানে সমতল ভূমি থেকে পাহাড়ে যাচ্ছে, তো মাঝখানে যেই অংশ সেটা হচ্ছে ট্রানজিশন জোন। মানে সমতল ভূমি থেকে সমতলের বিপরীত আমার মনে আসছে না, মানে সমতল ভূমি থেকে উঁচু জায়গা যাওয়ার মাঝখানে যে অংশ জায়গা সেটাই হচ্ছে ট্রানজিশন জোন। এবার জানতে হবে যে অরোগ্রাফিক ট্রান্সপারেন্সি কী। অরোগ্রাফিক ট্রান্সপারেন্সি হচ্ছে মাঝখানে পাহাড় না থাকলে স্পষ্টভাবে দেখা যায়। যেমন পঞ্চগড়ের সামনে কোনো বড় পাহাড় নেই, তাই কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। তাই উদাহরণ দিতে গেলে কিছু ছবি দেখাতে হবে, যেমন এই ছবিটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন এই ছবিটা না, হ্যাঁ এইটা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পাহাড় নেই, সামনে কোনো পাহাড় নেই, এখানে সুন্দর আকাশ, তারপর এখানে মাটি ভূমি, এখানে ভালো ভূমি, আর সামনে কোনো পাহাড় নেই, স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে অরোগ্রাফিক ট্রান্সপারেন্সি। আর অপটিক্যাল পেনিট্রেশন, এটা কি? অপটিক্যাল পেনিট্রেশন হচ্ছে চোখে অনেক দূর দেখা যাওয়ার ক্ষমতা। যেমন পরিষ্কার দিনে চোখ আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উদাহরণস্বরূপ হচ্ছে যেমন এই ছবিটা। এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দেখা যাচ্ছে, এই যে পাহাড়, এখানে পাহাড় অনেক দূর দেখতে পাচ্ছি। তারপর এই ছবিটাতে এখানেও পাহাড় অনেক দূর দেখা যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে অপটিক্যাল পেনিট্রেশন। এবার জানা যাক যে জিওমরফোলজিক্যাল ফ্লাঙ্কিং প্লেন, এটা আবার কি? জিওমরফোলজিক্যাল ফ্লাঙ্কিং প্লেন মানে হচ্ছে সমতল ভূমি বা পাহাড়ের পাশে বিস্তৃত। যেমন পঞ্চগড়ের সমতল ভূমি হিমালয়ের এক পাশে বিস্তৃত। উদাহরণস্বরূপ এই ছবিটি আমরা দেখতে পারি, যেমন 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 এই ছবিটি। এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাশে সমতল ভূমি। আরেকটি উদাহরণে বলা যায়, যেমন এই ছবিটি, দূরে পাহাড় কিন্তু তার পাশে সমতল ভূমি। তো এটাই হচ্ছে জিওমরফোলজিক্যাল ফ্লাঙ্কিং প্লেন। এবার পঞ্চগড়ের ভৌগোলিক অবস্থান। ল্যাটিটিউডিয়াল পজিশন 26 ডিগ্রি এবং 33 মিনিট উত্তর অক্ষাংশ। বর্ডার অ্যাডজেসেন্ট টপোগ্রাফিক্যাল ট্রানজিশন জোন। অরোগ্রাফিক ট্রান্সপারেন্সির কারণে অপটিক্যাল পেনিট্রেশন উচ্চ। জিওমরফোলজিক্যাল মসৃণ ফ্লাঙ্কিং প্লেন। তো এসব যদি গুছিয়ে বলা যায় তবে বলতে পারি যে পঞ্চগড় অবস্থিত বাংলাদেশের একমাত্র জেলাসমূহের মধ্যে, যেটি একটি ল্যাটিটিউডিয়াল এক্সট্রিম সীমানে অবস্থিত, যেটা হচ্ছে 26 ডিগ্রি এবং 33 মিনিট উত্তর অক্ষাংশে। এটি একটি বর্ডার অ্যাডজেসেন্ট টোপোগ্রাফিক্যাল ট্রানজিশন জোন, যেখানে ভারতীয় হিমালয়ান ফোরল্যান্ড শুরু হয়। অরোগ্রাফিক ট্রান্সপারেন্সি বা ভূমি প্রতিবন্ধকতাহীনতা এখানে অপটিক্যাল পেনিট্রেশন বাড়িয়ে দেয়, যার ফলে দূরবর্তী পর্বতশৃঙ্গ যেমন কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। তো এটা গেল একটা স্লাইড, এবং পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইড বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে অ্যালটিটিউডিয়াল সুপ্রিমেসি কী। অ্যালটিটিউডিয়াল সুপ্রিমেসি না, এটা হচ্ছে অ্যালটিটিউডিনাল সুপ্রিমেসি। তো কি এই অ্যালটিটিউডিনাল সুপ্রিমেসি? পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, যেমন কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ বৃহত্তম শৃঙ্গ। উদাহরণস্বরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়,
পাহাড় এখানে এখানে উচ্চ এটা অনেক উচ্চতা অবস্থিত। তো তো এটা হচ্ছে অ্যালটিটিউডিনাল সুপ্রিমেসি, মানে পাহাড় বা পর্বতের একদম চূড়ায়। তো এটা হচ্ছে অ্যালটিটিউডিনাল সুপ্রিমেসি। এবার জানা যাক যে টেকটনিক কনভার্জেন্স এটা আবার কি। টেকটনিক কনভার্জেন্স হচ্ছে ভূপৃষ্ঠের দুটি প্লেট ধাক্কা দিয়ে পাহাড় তৈরি করা। এই কারণে হিমালয় পর্বত তৈরি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা যায় যে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি প্লেট ধাক্কা দিয়ে পাহাড় পর্বত এখানে তৈরি করছে। যেমন আরেকটি উদাহরণ, এখানে একটি পাহাড় এবং অন্য পাহাড়ের একসঙ্গে ধাক্কা লাগিয়ে একটি পাহাড় তৈরি করছে। যেমন এখানেও উদাহরণ রয়েছে। তো এটা হচ্ছে টেকটনিক কনভার্জেন্স। এবার কথা বলা যাক অরোজেনিক বেল্ট সম্পর্কে। অরোজেনিক বেল্ট এটা আবার কি। অরোজেনিক বেল্ট হচ্ছে পাহাড় তৈরি হওয়ার অঞ্চল। যেমন হিমালয় হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অরোজেনিক বেল্ট। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি এই যেটা এখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটায় দেখাই আগের ছবিটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট 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 এরা হচ্ছে অরোজেনিক বেল্ট, মানে সেখানে পাহাড় তৈরি হচ্ছে আর কি, পাহাড় তৈরি হওয়ার অঞ্চল। এবং এরপর আসে গ্লেসিয়াল রিফ্লেক্টিভিটি। এটা আবার কি। গ্লেসিয়াল রিফ্লেক্টিভিটি মানে হচ্ছে বরফে আলো পড়লে চকচক করে। যেমন কাঞ্চনজঙ্ঘার বরফ রোদে ঝলমল করে, তাই সহজে চোখে পড়ে। এবং কিছু পঞ্চগড়ের মানুষ ভাবে যে শুধু পঞ্চগড় থেকে দেখা যায়, ওহো কি মজা। যেমন এখানে দেখতে পাচ্ছেন সূর্য, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে সূর্যের রশ্মি। তো সূর্যের রশ্মি এই যে বরফে পড়ছে সেটা অন্যদিকে যাচ্ছে, সেটা র্যান্ডমলি অন্য জায়গায় যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার গ্লেসিয়াল রিফ্লেক্টিভিটি। তো এবার জানা যাক কাঞ্চনজঙ্ঘার ভূপ্রাকৃতিক প্রোফাইল। এতক্ষণ যেটা বুঝলেন সেটা এখন আমি এখানে বুঝাবো। এলিভেশন ৮৫৮৬ মিটার, আলটিটিউডিনাল সুপ্রিমেসি, টেকটনিক্যাল কনভার্জেন্স জোনে অবস্থান, হিমালয়ান অরোজেনিক বেল্টের অংশ, গ্লেসিয়াল স্ট্যাটিক রিফ্লেক্টিভিটির কারণে আলোয় চমকায়। তো এবার যদি আমি বুঝিয়ে বলি তবে বলা যায় যে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত একটি টেকটনিক্যাল কনভার্জেন্স জোনে, যেখানে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের সৃষ্টি হয়েছে হিমালয়ান অরোজেনিক বেল্ট। এই শৃঙ্গটি ৮৫৮৬ মিটার উচ্চতা নিয়ে আলটিটিউডিনাল সুপ্রিমেসি পরিচায়ক। গ্লেসিয়াল স্ট্যাটিক রিফ্লেক্টিভিটির কারণে এটি সূর্যের আলোয় বিশেষভাবে প্রতিফলিত হয়, যা অনেক দূর থেকে দেখা সম্ভব করে তোলে। তো এজন্য আমরা দেখতে পারি যে কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের পঞ্চগড় থেকে কত দূরে, তবুও দেখা যায়। কেন দেখা যায়? এখানে গ্লেসিয়াল স্ট্যাটিক রিফ্লেক্টিভিটির অনেক অবদান রয়েছে। এবার পরবর্তী স্লাইডে যাওয়ার পূর্বে আপনাকে বুঝতে হবে যে লিনিয়ার ভিজিবিলিটি উইন্ডো এটা আবার কি। লিনিয়ার ভিজিবিলিটি উইন্ডো হচ্ছে চোখে সরাসরি দেখা যায়, কোনো বাধা নেই। উদাহরণস্বরূপ পঞ্চগড় থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যেমন এই ছবিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি সরাসরি এই রাস্তাটা কত দূর যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে এই রাস্তাটা কত দূর যাচ্ছে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেটা। তো এটাই হচ্ছে লিনিয়ার ভিজিবিলিটি উইন্ডো, মানে কোনো বাধা ছাড়াই সরাসরি দেখতে পাবেন। এবার জানা যাক ইন্টারসেকশন ফ্রি পাথ। এর মানে হচ্ছে চোখের সামনে কিছু বাধা দেয় না। যেমন কোনো বিল্ডিং বা পাহাড় নেই বলেই দূরের দৃশ্য স্পষ্ট আমরা দেখতে পারি। যেমন এই ছবিটাতে এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে, এখানে কোনো বিল্ডিং নেই, তাই পাহাড়টা দেখতে পাচ্ছেন। এই মানে পাহাড়টি দেখার সময় মাঝখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না। তো এটাই হচ্ছে আপনার ইন্টারসেকশন ফ্রি পাথ,
মানে চোখের সামনে কোনো বাধা দেয় না, স্পষ্ট দেখা যায়। এরপর বোঝা যাক যে অ্যাটমসফেরিক ট্রান্সলেশন এটা কি। অ্যাটমসফেরিক ট্রান্সলেশন হচ্ছে বাতাস পরিষ্কার, কুয়াশা নেই, যেমন শীতের সকালে আকাশে ট্রান্সলুসেন্স বেশি থাকে, তো সেই কারণেই স্পষ্ট হয় সকালের বাতাস। এবার উদাহরণস্বরূপ যেমন দেখতে পাচ্ছেন ছবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এটাই আর কি। এখানে তেমন কোনো উদাহরণ দেওয়ার মতো নেই। ওকে, তো তারপর অ্যান্টিসাইক্লোনিক স্টেবিলিটি এটা আবার কি। এর মানে হচ্ছে ভালো আবহাওয়া বা পরিষ্কার আকাশ, যেমন মেঘ ছাড়া আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পারি যে এখানেও নেই উদাহরণ দেওয়ার মতো, মানে মনে করেন যে মেঘ ছাড়া আকাশ, পরিষ্কার আকাশ, এটাই আর কি। এবার স্লাইডে আসি। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে লাইনিয়ার ভিজিবিলিটি উইন্ডো পঞ্চগড় থেকে কেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এর কারণ হচ্ছে লাইনিয়ার ভিজিবিলিটি উইন্ডো, টপোগ্রাফিক্যাল ইন্টারসেকশন ফ্রি পাথ, সিজনাল অ্যাটমসফেরিক ট্রান্সলুসেন্স যা মূলত শীতকালে, অ্যান্টিসাইক্লোনিক স্টেবিলিটি, ইনহ্যান্সড ক্লিয়ারিটি। ওকে, এবার যদি গুছিয়ে বলি তবে বলা যায় যে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতা হচ্ছে একটি লাইনিয়ার ভিজিবিলিটি উইন্ডোর ফল, কারণ এখানে টপোগ্রাফিক্যাল ইন্টারসেকশন খুবই কম, অর্থাৎ মাঝে কোনো পর্বত বা উঁচু বাধা নেই। শীতকালে সিজনাল অ্যাটমসফেরিক ট্রান্সলুসেন্স বৃদ্ধি পায় এবং অ্যান্টিসাইক্লোনিক স্টেবিলিটি দৃশ্যমানতাকে আরও বর্ধিত করে, মানে বাড়িয়ে দেয়, এটা আর কি। এবার আমরা পরবর্তী স্লাইড নিয়ে কথা বলবো। স্পেশাল ভিজিবিলিটি এর মানে কি। স্পেশাল ভিজিবিলিটি এর মানে হচ্ছে যে অনেক জায়গা থেকে দেখা যায়, যেমন কাঞ্চনজঙ্ঘা শুধু পঞ্চগড় নয়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁ থেকেও দেখা যায়, তো সেটাই। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে যেটা খুঁজছি সেটা পাওয়া যাচ্ছে না, এখানে রয়েছে গেমের স্পেশাল ভিজিবিলিটি। যারা গেম বানান তারা বুঝতে পারবেন, এটা বিভিন্ন গেমে ব্যবহৃত হয়, এটা না। তো আপনারা শুধু বুঝে রাখুন যে স্পেশাল ভিজিবিলিটি হচ্ছে অনেক জায়গা থেকে দেখা যায়, এটা আর কি। যেমন একটা টাওয়ার অনেক জায়গা থেকে দেখা যায়। এরপর হচ্ছে ইন্টারসেকশনাল ফ্রি পাথ। এটা আবার কি ইন্টারসেকশনাল ফ্রি পাথ। তো ইন্টারসেকশনাল ফ্রি পাথ হচ্ছে বাধাহীন দৃশ্য আর কি। এইটা তো আগের, তাই তো বলি, এইটা না ইন্টারসেকশনাল ফ্রি পাথ, এইটা না, ওইটা বাদ। এবার আসা যাক টোপো ওরিয়েন্টেশন কি। টোপো ওরিয়েন্টেশন হচ্ছে যে এলাকা কোন দিকে ঢালু বা মুখ করে আছে। দক্ষিণমুখী ঢাল থাকলে আলো পড়ে, দৃশ্য ভালো বোঝা যায়, যেমনটা কোনো সময় হয়ে থাকে। একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে উত্তরমুখী ঢাল থাকলে আলো পড়ে, ভালো দৃশ্য হয়, সেটা এখানে বোঝা যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন রশ্মি এদিকে পড়ছে, সাউথ মানে দক্ষিণে পড়ছে, তো এখানে ভালো বোঝা যাচ্ছে। ভালো বোঝা মূল কথা হচ্ছে এলাকা কোন দিকে ঢালু বা মুখ করে আছে। যেমন এইটা দক্ষিণ দিকে, এটা নর্থে মানে পূর্বে। তারপর যেমন এইটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবার
ভিউ ব্লকিং ভেজিটেবল, মানে ভেজিটেবল না, ভিউ ব্লকিং ভেজিটেশন মানে কি, মানে হচ্ছে গাছ বা বন যা দৃশ্য আটকায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ছবিতে, আরে কোন জায়গায় ক্লিক করি, কোন জায়গায় আসে রে ভাই, এটা কি, এটা কেন আসে, ভিউ ব্লকিং ভেজিটেশন আসে না কেন, ভিউ ব্লকিং ভেজিটেশন, ভিউ ব্লকিং ভেজিটেশন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এর ওইদিকে কি রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে একটা লোক রয়েছে, লোকের এখানে গাছপালা রয়েছে, গাছপালা ওইদিকে কি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে ভিউ ব্লকিং ভেজিটেশন। ওকে, এটাই আর কি ভিউ ব্লকিং ভেজিটেশন হচ্ছে এক কথায় যদি সামনে গাছপালা থাকে তাহলে দেখা যাবে না, এটা আর কি, মানে গাছ বা বন যা দৃশ্য আটকায়। ওকে, তারপর আরবান ওভার ডেভেলপমেন্ট। এটা কি, আরবান ওভার ডেভেলপমেন্ট হচ্ছে শহরের অতিরিক্ত বিল্ডিং যা দৃশ্য আটকে দেয়। যেমন ঢাকায় অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে যার জন্য কাঞ্চনজঙ্ঘা ঢাকা থেকে দেখা সম্ভব নয়। ওকে, যেমন এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিং। ওকে, যেমন এইটা, এখানে আপনি যদি এই জায়গা যান, গিয়ে দেখতে চান ওই পাশে কী রয়েছে দেখতে পারবেন না, কিন্তু ওই দিকে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে। ক্যামেরায় ভিডিওতে আপনাদের এটা ছোট মনে হবে, যদি আপনি বড় স্ক্রিন দেখেন তবে দেখতে সুবিধা হবে আর কি। এবার আসি আমরা এই স্লাইডে, কোথাও হচ্ছে যে পঞ্চগড় ছাড়া আর কোথায় দেখা যায়। আমি লিখেছি মাল্টি পয়েন্ট স্পেটিয়াল ভিজিবিলিটি, দার্জিলিং, সিকিম, পূর্ব নেপাল, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পঞ্চগড়ে ফেভারেবল টপ ওরিয়েন্টেশন, অন্যান্য জায়গা থেকে অন্যান্য স্থানে ভিউ ব্লকিং ভেজিটেশন ও আরবান ওভার ডেভেলপমেন্ট। এটা কি, এবার আমি এটা গুছিয়ে বলি। কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমানতা শুধু পঞ্চগড়ের সীমাবদ্ধতা নয়, দার্জিলিং, সিকিম ও পূর্ব নেপাল থেকেও এটি মাল্টি পয়েন্ট স্পেটিয়াল ভিজিবিলিটির আওতায় পড়ে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চগড়ের টপ ওরিয়েন্টেশন অত্যন্ত ফেভারেবল, কারণ এখানে ভিউ ব্লকিং ভেজিটেশন বা আরবান ওভার ডেভেলপমেন্ট তুলনামূলক কম। তো এই কারণেই পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায়। এবার যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, তবে শুরুতেই আপনাকে বুঝতে হবে যে জিও স্পেশাল কোইন্সিডেন্স এটা আবার কি। জিও স্পেশাল কোইন্সিডেন্স অর্থ এমনভাবে জায়গার অবস্থান যে কাকতালীয়ভাবে দেখা যায়। যেমন পঞ্চগড় এমন এক জায়গায় পড়েছে যেখানে কাঞ্চনজঙ্ঘা হঠাৎই একদিন দেখা যায়। যেমন উদাহরণস্বরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে যেমন এই জায়গা থেকে আপনি সুন্দর দৃশ্য দেখতে পারবেন, এটা হচ্ছে একটা জিও স্পেশাল কোইন্সিডেন্স। তারপর যদি আমি আরেকটা উদাহরণ দিই, এই জায়গা থেকে আপনি সুন্দর একটা পাহাড় দেখতে পারবেন, এটা হচ্ছে জিও স্পেশাল কোইন্সিডেন্স। এই যে এখান থেকে আপনি এই দিকের ভালো একটা দৃশ্য দেখতে পারবেন, এটা হচ্ছে জিও স্পেশাল কোইন্সিডেন্স। মানে এক কথায় আপনি যখন পাহাড়ে যান বা কোনো একটা জায়গা যান, সেখানে গিয়ে দেখবেন এমন একটা জায়গা, সেখান থেকে ওই দৃশ্যটা সুন্দরভাবে দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য। তো সেটা আর কি জিও স্পেশাল কোইন্সিডেন্স, জিওগ্রাফিক্যাল না। তারপর হচ্ছে এলিভেশনাল অ্যাডভান্টেজ, এর মানে হচ্ছে একটু উঁচুতে থাকার কারণে ভালোভাবে দেখা যায়। যেমন পঞ্চগড় বাংলাদেশের উঁচু জেলার একটি, তাই দূরের দৃশ্য ভালো দেখা যায়। আরেকটি উদাহরণ বলা যায়, সেটি হচ্ছে টাওয়ার আপনারা দূর থেকে দেখতে পারেন। তো এটা আর কি, এখানে ছবিতে দেখার মতো উদাহরণ পেলাম না, তাই দেখালাম না। এটা আর কি ভিজুয়াল পারসেপশন। এটা কি ভিজুয়াল পারসেপশন হচ্ছে যে
আমরা যা খালি চোখে দেখি, দূরে সাদা পাহাড় দেখে মানুষ মুগ্ধ হয়, তারপর সমুদ্র সৈকতের দৃশ্য দেখে মানুষ মুগ্ধ হয়, মানে আমরা যা খালি চোখে দেখি। আপনি যা দেখছেন স্ক্রিনে আমার ভিডিও, তো এটাই হচ্ছে ভিজুয়াল পারসেপশন। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারিটি। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারিটি হচ্ছে পিছনের দৃশ্য কতটা পরিষ্কার, যেমন মেঘ না থাকলে পেছনের পাহাড় ঝকঝকে দেখা যায়। উদাহরণস্বরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। তারপর এখানে এই যে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে। তারপর এখানেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারিটি। মানে কি, মানে পিছনের দৃশ্য কতটা পরিষ্কার দেখা যায়। এটা আর কি যারা শীতকালে পাহাড়ে বেড়াতে যান, যেমন অনেকে চট্টগ্রামে গিয়েছেন পাহাড়গুলোতে, সেখানে আপনারা দেখতে পাবেন। এটা আর কি। এবার যারা গর্ব করেন, গর্বিত মানুষ, তো তাদের জন্য গর্ব নয়, গঠনমূলক বিজ্ঞান। ভিজুয়াল পারসেপশন নট ইকুয়াল ভৌগোলিক মালিকানা, জিওস্পেশিয়াল কোইন্সিডেন্স না স্থানীয় গর্ব, এলিভেশনাল অ্যাডভান্টেজ নট ইকুয়াল আঞ্চলিক সত্য, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারিটি নট ইকুয়াল একচ্ছত্র অধিকার। এবার এখানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বলি। এখানে আমি বোঝাতে চাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা মানেই কোনো ভৌগোলিক মালিকানা নয়, এটি শুধুই এক ধরনের জিওস্পেশিয়াল কোইন্সিডেন্স। এলিভেশনাল অ্যাডভান্টেজ থাকলেই কোনো অঞ্চল কাঞ্চনজঙ্ঘার একচ্ছত্র অধিকার হয়ে যায় না। এটি একটি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারিটি নির্ভর দৃশ্যমানতা যা নির্দিষ্ট সময় ও পরিবেশে তৈরি হয়। ওকে, তো এই কারণে এটা লিখেছি। আপনারা মনে করেন না যে আমি আপনাদের মানে ছোটো করছি আর কি, মানে বলছি আর কি।